অ্যাথেলিয়া রলফোসি নামক এক প্রকারের ছত্রাকের কারণে এই কপি ক্ষেতের গোড়া পচা রোগের সৃষ্টি হয়। অ্যাথেলিয়া রলফোসি একাধিক ফসলে আক্রমণ করতে সক্ষম, যেমন মসুর, মিষ্টি আলু, কুমড়া, ভুট্টা, গম এবং বাদাম এই জাতীয় ফসলে এই ছত্রাকের আক্রমণের স্থল। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বেসিক স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি নিজামুদ্দিন হিরো। আজ আপনাদেরকে বেসিক স্কুলের মাধ্যমে নিয়ে আসলাম এক কপি খেতে। আজ কপি ক্ষেতের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবো। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কপি খেতে দেখবেন, কিছু কপি ক্ষেতের কিছু কপি গাছ চারা, ছোট ছোট গাছগুলো দুপুরে যখন দিনের রোদের তাপমাত্রা বাড়তে থাকে তখন দেখবেন গাছগুলো ধীরে 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 নেতিয়ে পড়ে। আবার যখন সন্ধ্যায় কুয়াশা নামে, কুয়াশার পানিতে গাছগুলো আবার সতেজ হয়ে ওঠে। দেখতে দেখা যায় না খুব ভালো গাছ। সকালবেলা দেখবেন গাছগুলো খুবই ভালো। যখন রোদের তাপমাত্রা বাড়তে থাকে তখন দেখবেন ধীরে 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 গাছগুলো নেতিয়ে পড়ছে। তাই আমি এই বিষয়ে আজকে কথা বলবো। এই রোগটি নিঃসন্দেহে একটি ছত্রাকজনিত রোগ। এই রোগের প্রধান লক্ষণ হলো, প্রথমে গাছগুলো আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে, দিনের রোদের আলোতে ঝিমিয়ে পড়বে, সন্ধ্যাবেলা আবার সতেজ হবে, সকালে সতেজ দেখবেন। আর দুপুর হলে দেখবেন গাছগুলো ঝিমিয়ে গেছে। যেমন এই গাছটি দেখছেন, এই গাছটি কিন্তু ঠিক তেমনই। আজ হয়তো কম ঝিমিয়েছে, আগামীকাল দেখবেন অনেক বেশি ঝিমিয়ে পড়ছে। ধীরে ধীরে এক সময় গাছটা মরে যায়, শিকড় পচে যায়। মূলত শিকড় পচার কারণে গাছটা এভাবে নষ্ট হয়ে যায়। এটা নিঃসন্দেহে একটি ছত্রাকজনিত রোগ। অ্যাথেলিয়া রলফোসি নামটা খুব কঠিন, একটু খেয়াল করে শুনবেন। অ্যাথেলিয়া রলফোসি নামক এক প্রকারের ছত্রাকের কারণে এই কপি ক্ষেতের গোড়া পচা রোগের সৃষ্টি হয়। অ্যাথেলিয়া রলফোসি একাধিক ফসলে আক্রমণ করতে সক্ষম, যেমন মসুর, মিষ্টি আলু, কুমড়া, ভুট্টা, গম এবং বাদাম এই জাতীয় ফসলে এই ছত্রাকের আক্রমণের স্থল। অনুকূল পরিবেশে এই ছত্রাকের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে এবং মাত্র কয়েকদিনের ব্যবধানেই নিকটবর্তী গাছে আক্রমণ করতে সক্ষম হয়। এই ছত্রাক মূলত মাটির অম্লত্ব বেড়ে গেলে, ঘন ঘন পানি সেচ, যেমন অপ্রয়োজনীয় সেচ, অসময়ে বৃষ্টি, সেই সাথে আবহাওয়ার তাপমাত্রা যদি 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস অবস্থায় থাকে, তাহলে এই অবস্থায় এই ছত্রাক খুব দ্রুত বংশবিস্তার করতে পারে। এবার আমরা জেনে নেব এই ছত্রাক থেকে কপি ক্ষেত বা অন্যান্য ফসলকে রক্ষা করার উপায় কি। এর সমাধান: জমিতে অবশ্যই জৈব সার প্রয়োগ করতে হবে। আর যে জৈব সার প্রয়োগ করতে হবে, সেই জৈব সারটা যেন অবশ্যই ট্রাইকোডার্মা সমৃদ্ধ জৈব সার হয়। ট্রাইকোডার্মা সমৃদ্ধ জৈব সার খুব কম কোম্পানি বাংলাদেশে মার্কেটজাত করে। তার মধ্যে যেমন রয়েছে এসি ফার্টিলাইজার, পারটেক্স, সেই সাথে রয়েছে এগ্রি প্লাস লিমিটেড, এরকম কয়েকটা। তারপর রয়েছে আবার ইস্পাহানি, এরকম বেশ কিছু কোম্পানি ট্রাইকোডার্মা সমৃদ্ধ জৈব সার মার্কেট করে থাকে। আমরা সেই সমস্ত জৈব সারগুলো ব্যবহার করব। প্রতি 33% জমিতে সরিষার খৈল প্রয়োগ করতে হবে 1 মণ পরিমাণ। আর অবশ্যই ইপ্রোডিয়ন এবং কার্বনডাজিম জাতীয় এই জাতীয় গ্রুপের ঔষধগুলা স্প্রে করতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে, এই জমিতে দেখতে পাচ্ছেন যে সেচ ব্যবস্থা দিয়েছে, আসলে এই জমিতে এটা সেচের উপযুক্ত পরিবেশ নয়। যদি দেখেন কোনো জমিতে এই ধরনের ছত্রাকের আক্রমণ হয়েছে, তাহলে সেই জমিতে অবশ্যই আপনি সেচ বন্ধ করতে হবে। সেচ যদি আপনি দেন, তাহলে সেচ থেকেই এই সমস্যাটা আরো দ্রুত বৃদ্ধি পাবে। আর যদি সেচ দেওয়ার প্রয়োজন মনে হয় সেচ দিবেন, তাহলে সেচের পানি যেন আপনার জমিতে সর্বোচ্চ 30 মিনিটের বেশি কখনো পানি ধরে রাখার ব্যবস্থা করবেন না। 30 মিনিটের মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। তা না হলে আপনার গাছগুলো, যেমন এই গাছটি পানি দেওয়ার ফলে নেতিয়ে পড়ছে, দেখতে পাচ্ছেন এই যে বেশ কিছু গাছ পানি দেওয়ার ফলে বেশি করে নেতিয়ে পড়ছে। তাই সেচ দেওয়ার আগে আপনি দেখবেন, যদি আপনার এই ছত্রাক যদি আপনার জমিতে আক্রমণ করে, তাহলে অবশ্যই আগে ছত্রাককে নিয়ন্ত্রণ করতে হবে, তারপর সেচের ব্যবস্থা করবেন। আমরা কিছু কাজ করে নিলে আমরা এই ছত্রাকের হাত থেকে রেহাই পেতে পারি। সেটা হলো, বেডে যখন আপনি বীজ তলা করবেন, বীজ বপনের আগে অবশ্যই বীজ শোধন করে নেবেন। বীজ বপন করে যাতে বীজ আপনার বেশি ঘন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর যেখানে আপনি বীজতলা করবেন, অবশ্যই সেখানে চুন দিয়ে সে জায়গাটাকে অম্লত্ব নিয়ন্ত্রণ করতে হবে। আর সম্ভব হলে
যেখানে বীজতলা করবেন, বীজতলায় 3 ইঞ্চি পরিমাণ কাঠের গুঁড়ো পুরো করে দিয়ে সেখানে আগুন দিয়ে পুড়ে এভাবেই মাটি থেকে ভাইরাস মুক্ত করে তারপর সেখানে বীজতলা করলে তাহলে বীজগুলো সুন্দর সুস্থ থাকবে। দর্শক, আজ এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো বিষয়ে। আপনি যদি আমার চ্যানেলটা নিয়মিত দর্শক হয়ে থাকেন, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সেই সাথে একটা লাইক দিবেন আমার ভিডিওতে। আর আপনার ফসলের কি ধরনের সমস্যা কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখতে থাকেন, তাহলে আমার ফেসবুকে অবশ্যই একটা ফলো দিবেন, লাইক করবেন আর জানাবেন আপনার ফসলের কি ধরনের সমস্যা, আমার ভিডিওগুলো আপনার উপকারে আসছে কিনা। আমার ভিডিও দিয়ে যদি আপনার উপকারে আসে তবেই আমার সার্থকতা। এই বলে আমি আজকের কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।